গুড মর্নিং। আজকে আমরা সরল রেখার প্রশ্নমালা 2A এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। তার আগের দিন মানে এর আগের ভিডিওতে তোমরা কনসেপচুয়াল পার্টটা দেখেছো এবং সেখানে সরলরেখা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা তোমাদের এসছে। তো আমি সেখান থেকে আর একবার কিছু তথ্য নিয়ে এবং কিছু নতুন তথ্য সংযোজন করে আর একটু বলে নিই, তারপরে আমরা এমসিকিউ শুরু করব। ঠিক আছে? তাহলে দেখ, এখন আগের দিন আমরা নতি বা প্রবণতা দুটো জায়গা থেকে শিখেছিলাম। তো এই পয়েন্টগুলো নোট করবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, মানে খুব দরকার পড়বে। নতি বা প্রবণতা এটা আমরা দুটো জায়গা থেকে পাই। একটা হচ্ছে দুটো বিন্দু থেকে পাই, একটা সরলরেখার উপর দুটো বিন্দু দেওয়া থাকলে সরলরেখার নতি বা সরলরেখার প্রবণতা আমরা বার করতে পারি। মনে আছে তো? এটা y1 y2 বাই x1 x2 হচ্ছে সরলরেখার নতি। তাহলে দুটো বিন্দু দেওয়া থাকলে, আবার যদি সরলরেখার সাধারণ আকার দেওয়া থাকে, মানে x by c = 0, মানে দুটো বিন্দু দেওয়া থাকলেও যেমন আমরা নতি বের করতে পারি, সরলরেখা যদি x by c এই আকারে দেওয়া থাকে তাহলেও আমরা নতিটা পেয়ে যাব কত? -a/b। এটাও আগের দিন বলেছিলাম। তো এগুলো আরেকবার এগুলো নোট করে রাখবে বা এগুলো মার্ক করে রাখবে, এগুলো কিন্তু বারবার দরকার পড়বে। ঠিক আছে? এখন আমরা দেখব বিভিন্ন আকারের সরলরেখাকে কিভাবে অন্য আকারে পরিবর্তন করা যায়। যেমন ধরো x অক্ষের সমান্তরাল, প্রথম আমরা x অক্ষের সমান্তরাল সরলরেখা নিয়ে বলছি। তো x অক্ষের সমান্তরাল সরলরেখা ছবিতে দেখো, শুধু এখানে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তাহলেই কিন্তু আমরা স্থানাঙ্ক জ্যামিতি ভালো করে বুঝতে পারবো। আর কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু বারবার প্রত্যেকটা অঙ্ক আমাদের আলাদা আলাদা লাগবে। সেজন্য প্রথমত কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো, তারপর অঙ্ক শুরু করবে, তখন দেখবে অঙ্কগুলো সব পরপর করতে পারছো। দেখো, ছবি প্রয়োজন মনে করলেই ছবি আঁকবে স্থানাঙ্ক জ্যামিতিতে, এবং সেটা আর একটা খুব ভালো দিক। ছবি এঁকে যদি বুঝতে পারো তাহলে কোনো দিন তুমি সেখান থেকে আর ভুলে যাবে না। দেখো, x অক্ষের, এটা তো x অক্ষ, তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখা বিভিন্ন এরকম হতে পারে। তো x অক্ষের সমান্তরাল সরলরেখার নতি যদি আমরা ভাবি, তাহলে x অক্ষ নতি আমরা বার করব কোথা থেকে? আনতি থেকে। তার মানে x অক্ষ, আনতিটা কি জিনিস? আনতি আমরা জানি x অক্ষের পজিটিভ দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখা x অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এটাকে আমরা সাধারণত 0 ডিগ্রি ধরে নিই। তাহলে 0 ডিগ্রি যদি আনতি হয়, তাহলে প্রবণতা বা নতি কত হবে? tan 0। তাহলে tan 0 এর মান কত? তাহলে tan 0 হচ্ছে তাহলে tan 0 হচ্ছে 0। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখার নতি হচ্ছে 0। তাহলে নতিটা কোথা থেকে এলো বুঝতে পেরেছো নিশ্চয়ই? x অক্ষ তার নিজের সঙ্গে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর সেটা কিন্তু আনতি, আর নতি হচ্ছে tan 0 ডিগ্রি। তাই tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, সেইজন্য x অক্ষের সমান্তরাল সরলরেখার নতি হচ্ছে 0। এখন আমরা দেখব x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কেমন হয়। x অক্ষের সমান্তরাল সরলরেখা হবে না y কনস্ট্যান্ট। তাহলে x অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ হবে y কনস্ট্যান্ট। তো y সমান কনস্ট্যান্ট বলতে y সমান 5 হতে পারে, y সমান 10 হতে পারে, y সমান 1, y সমান 3, y সমান 5.7, যে কোনো y সমান কনস্ট্যান্ট হলেই সেটা x অক্ষের সমান্তরাল হবে। কারণ হচ্ছে আর কিছুই নয়, এই x অক্ষের সমান্তরাল সরলরেখার উপর y স্থানাঙ্কগুলো সব সময় একই থাকে, x স্থানাঙ্কগুলো পাল্টে যায়। যেমন এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমরা 1 1 বলি, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 2 1, তারপরটা হবে 3 1, তারপরটা হবে 4 1। তার মানে y এর মানটা সব সময় আমাদের একই থাকে, x এর মানটা পাল্টে যায়। সেজন্য y এর মানটা একই থাকে, মানে কনস্ট্যান্ট থাকে। তাহলে y কনস্ট্যান্ট কে বলা হয় x অক্ষের সমান্তরাল সরলরেখা। তো এই কনস্ট্যান্টের মানটা আমরা কোথা থেকে পাবো? তো আমাদের যে কোনো একটা সরলরেখা একটা বিন্দুগামী হবে। যদি সরলরেখাটা মনে করো 1,2 বিন্দুগামী, তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে y কত রয়েছে এখানে? y এর মান 2, তাহলে y 2।
মানে a, b বিন্দুগামী, তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, x অক্ষের সমান্তরাল সরলরেখা হবে কত হবে y সমান b, কারণ y এর জায়গাতে b রয়েছে। তাহলে ab বিন্দুগামী, তাহলে এরকম ভাবে মনে রাখো, একটা অন্তত মনে রাখো যে ab বিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখা বিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখা কি হবে y সমান, y এর জায়গায় b রয়েছে, তাহলে y সমান হচ্ছে b। তো এইভাবে আমরা x অক্ষের সমান্তরাল সরলরেখা বের করতে পারবো, ঠিক আছে। এখন দেখো y অক্ষের সমান্তরাল সরলরেখাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো। তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখা ছবিতে আমরা দেখবো সবসময় y অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা যদি y অক্ষ হয় তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখা হবে এদিকে এদিকে সব দিকেই থাকতে পারে, তাই না। তো আগে আমরা দেখবো এর নতি কি হয়। দেখো নতি বলতে সবসময় x অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে সেটা হচ্ছে আনতি, তাহলে আনতি কত 90, তাহলে আনতি হচ্ছে 90, আনতি হচ্ছে 90, তাহলে নতি কত হবে, নতি হবে tan 90। তো tan 90 এর মান কত, অসংজ্ঞাত, তাই না। তার মানে y অক্ষের সমান্তরাল সরলরেখার নতি সবসময় হবে অসংজ্ঞাত, তাহলে এটা মনে রাখবে। এখন আমরা দেখব y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কেমন হয়। তো বুঝতেই পারছি x অক্ষের এখনই দেখলাম, তো y অক্ষের সমান্তরাল সরলরেখা হবে x সমান কনস্ট্যান্ট, x সমান কনস্ট্যান্ট। যদি এটা ab বিন্দুগামী হয়, ab বিন্দুগামী হয় তাহলে সমীকরণটা হবে কি হবে x সমান a, তাহলে ab বিন্দুগামী হলে সমীকরণ হবে x সমান a। তাহলে সরলরেখার x অক্ষের সমান্তরাল সরলরেখা হলে শুধুমাত্র x এর টার্মটাই থাকবে, x a হলো। এখন আমরা দেখব একটা সাধারণ আকারের সমীকরণ, মনে করো ax by c 0। এই সরলরেখাটা এরকম যদি প্রশ্ন থাকে যে কি শর্তে x অক্ষের সমান্তরাল হবে, কি শর্তে x অক্ষের সমান্তরাল হবে। তো একটু আগে আমরা দেখলাম x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটা হচ্ছে y সমান কনস্ট্যান্ট, তাহলে y থাকবে আর কনস্ট্যান্ট থাকবে, তাহলে এই টার্মটা থাকবে না। তো এই টার্মটা থাকবে না মানে আমরা এটা বলতে পারি না যে x সমান 0, এটা বলতে পারি x থাকবে না মানে x এর সহগটা 0, মনে থাকবে x থাকবে না মানে x এর সহগ 0। তাহলে কি শর্তে বলবো, তাহলে a 0 হলে যে সমীকরণটা পাওয়া যায়, তাহলে এই টার্মটা না থাকলে by c, এইটা কিন্তু y অক্ষের সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, কারণ y সমান হচ্ছে c বাই b, তো এটা y অক্ষের সমান্তরাল সরলরেখা। তো x অক্ষের সমান্তরাল সরলরেখা, তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখা হতে গেলে a সমান 0। এই একই প্রশ্ন যে কি শর্তে এটা y অক্ষের সমান্তরাল হবে, তাহলে y অক্ষের যদি সমান্তরাল হতে হয় তাহলে b টাকে 0 হতে হবে, তাই না। তাহলে y অক্ষের সমান্তরাল হতে গেলে b টা 0। আবার যদি প্রশ্নটা হয় কি শর্তে এটা মূল বিন্দুগামী, মানে মূল বিন্দুর উপর দিয়ে যাবে, তাহলে মূল বিন্দুগামী হওয়ার শর্ত হচ্ছে, তাহলে মূল বিন্দুগামী হবে কখন হবে, যদি c টা 0 হয়, তাহলে মূল বিন্দুগামী হওয়ার শর্ত হচ্ছে c 0। তাহলে a 0 হলে আমরা কি দেখলাম y থাকছে মানে x অক্ষের সমান্তরাল, b 0 হলে কি হচ্ছে x থাকছে মানে y অক্ষের সমান্তরাল, c 0 হলে কি হচ্ছে না x y দুটোই থাকছে কিন্তু ধ্রুবক পদ থাকছে না, তার মানে মূল বিন্দুর উপর দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে সরলরেখার এই ধর্মটা আমরা জেনে নিলাম। তারপরে আমরা এখন যদি একটা সরলরেখা 2x + 3y = 6 হয়, এই সরলরেখাটাকে বিভিন্ন আকার, এটা সাধারণ আকার, তো সাধারণ আকার থেকে আমরা বিভিন্ন আকারে কি করে প্রকাশ করব। এই সরলরেখাটাকে যদি y = mx + c, মনে আছে এই আকারটা কি আকার, এই আকারটায় যেহেতু একটা প্রবণতা m দেওয়া রয়েছে আর c টা কি
মনে আছে সিটা কি? সিটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশ। আমি বলেছিলাম এই চারটে আকার কমিয়ে দিয়েছিলাম, 6টা আকার থেকে তোমাদের 4টে আকারকে খুব ভালো করে করতে বলেছিলাম। তাদের মধ্যে এটা একটা প্রবণতা ছেদিতাংশ আকার বলা হয়। তো এই প্রবণতা ছেদিতাংশ আকারে যদি নিয়ে যেতে হয়, তার মানে আমাদের y-টা কত হচ্ছে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা এরকম লিখতে পারি 3y হচ্ছে -2x + 6। তাহলে y হচ্ছে -2/3x + 2। এইটা গেল প্রবণতা ছেদিতাংশ আকার। তাহলে প্রবণতাটা কত, মানে এখানে m মানে প্রবণতা হচ্ছে -2/3 আর ছেদিতাংশ মানে c, মনে পড়ছে y অক্ষের ছেদিতাংশ কিন্তু c, এখানে হচ্ছে y অক্ষের ছেদিতাংশ হচ্ছে 2। তাহলে এটা সাধারণ আকার, একে আমরা নিয়ে গেলাম প্রবণতা ছেদিতাংশ আকারে। ঠিক আছে, একে আমরা যদি শুধু ছেদিতাংশ আকারে নিয়ে যাই, ছেদিতাংশ আকার, মনে পড়ছে নামগুলো কিন্তু মনে রাখতে হবে, x/a + y/b = 1। তো এই আকারটাকে যদি আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করতে চাই, তাহলে কি করব, উভয় পক্ষকে আমরা 6 দিই, কারণ এদিকে তো 1 আছে। এই সাধারণ সবসময় অঙ্ক করতে গেলে কমন সেন্স হারিয়ে ফেলে হবে না, এদিকে তো 1 আছে, তাহলে 1টা আনতে গেলে কি করতে হবে, এখানে 6 আছে, তো 6 দিয়ে ভাগ করে দেব। তাহলে 6 দিয়ে ভাগ করে আমরা কি পাবো, এটাকে 6 দিয়ে ভাগ, এটাকে 6 দিয়ে ভাগ, এইটাকেও 6 দিয়ে ভাগ, তাহলে আমরা এটা পেলাম এই আকারে। তো এই আকার থেকে কি কি জানা যায় মনে আছে, এই আকার মানে হচ্ছে ছেদিতাংশ মানে x আর y অক্ষকে কোথায় কোথায় ছেদ করেছে সেটা জানা যায়। x অক্ষকে ছেদ করবে 3 0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করবে 0 2 বিন্দুতে। তাছাড়া এই যে একটা ত্রিভুজ হয় অক্ষ দুটোর সঙ্গে যে ত্রিভুজ হয় তার ক্ষেত্রফল হবে হাফ মড 3 × 2 বর্গ একক, মনে থাকবে। এখন দেখো এই আকারটাকে আমরা আর কি আকারে পরিবর্তন করতে পারি, এইটাকে আমরা অভিলম্ব আকার, 5 নম্বর আকার যেটা 4 এর বাইরে, অভিলম্ব আকারে প্রকাশ করতে পারবো। অভিলম্ব আকারটা মনে আছে a cos আলফা + y sin আলফা = p বলা হয়। তো অভিলম্ব আকারে নিয়ে যেতে গেলে কি করতে বলেছিলাম তোমাদের, সেটাও বলে দিয়েছিলাম, এই যে x এর সহগ আর y এর সহগ মানে √2² + 3² মানে হচ্ছে 5। তো √2² + 3² মানে x এর সহগ আর y এর সহগের স্কয়ার রুট দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে কি পাবো, 2/5x + 3/5y = 6/5। আর কিছু না, cos আলফা sin আলফা না লিখলেও হবে বলেছিলাম। এটাই হয়ে গেল অভিলম্ব আকার। এখান থেকে আমরা কি কি জানতে পারি, এখান থেকে জানতে পারি যে সরলরেখাটার মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 6/5 একক। অবশ্যই অভিলম্ব আকারে প্রকাশ করতে হলে এই ধ্রুবক পদটা যে পজিটিভ হতে হয়, ধ্রুবক পদটাকে পজিটিভ রেখে তারপরে অভিলম্ব আকারে প্রকাশ করতে হয়। তাহলে অভিলম্ব আকারে প্রকাশ করতে গেলে আমাদের √2² দিয়ে ভাগ করে ডান দিকে যে পজিটিভ নাম্বারটা আসবে সেটাই হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব। আর এই 2/5 3/5 এটা হচ্ছে cos আলফা, এটা হচ্ছে sin আলফা। cos আলফা = 2/5, তো এখান থেকে আমরা আলফার মানটা পেতে পারি। তো আলফাটা কি, আলফাটা হচ্ছে যে মূল বিন্দু থেকে সরলরেখার উপর যে লম্ব টানা হয়, তাহলে ওই লম্ব রেখাটা x অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আলফা। তাহলে আমরা অভিলম্ব আকারে সাধারণ আকার থেকেও যেতে পারছি। তাহলে এই গেল মোটামুটি একটা কনসেপ্টের সঙ্গে যেটা বললাম আগের দিনের পুনরালোচনা এবং অতিরিক্ত কিছু সংযোজন। এখন আমরা দেখব এমসিকিউ অঙ্কগুলো। তাহলে প্রশ্নমালা 2A, প্রশ্নমালা 2 এর এমসিকিউ অঙ্কগুলো। বই নাও সবাই, দেখো সবাই বই দেখে নেবে। এক্সারসাইজ 2A এমসিকিউ দেখো সবাই বইটা। তো x অক্ষ বা x অক্ষের সমান্তরাল সরলরেখার অতিমাত্রা এটা আমরা এক্ষুনি শিখে নিয়েছি, y অক্ষের সমান্তরাল এটাও শিখে গেছি। 3x + 4y - 12 সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, এইমাত্র শিখলাম। x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত যে সরলরেখাটা, আমি 4 নম্বর অঙ্কটার কথা বলছি, তোমরা বইটা দেখো। x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত যে সরলরেখাটি y অক্ষকে 0 3 বিন্দুতে ছেদ করে তার সমীকরণ নির্ণয় করো। তো এখানে একটু আমরা ছবিটা দেখে নেব। x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত, তাহলে এইদিকে হবে নিশ্চয়ই x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত এবং
y অক্ষকে 0 3 বিন্দু, তাহলে এটা নিশ্চয়ই 0 3 বিন্দুতে ছেদ করে, তার মানে এই লেন্থটা কত, মানে c টা পেয়ে গেলাম 3, তাহলে আমরা থিটা পেয়ে গেছি 45, থিটা মানে আনুতি 45, এখান থেকে আমরা tan থিটা বের করতে পারবো, মানে m বের করতে পারবো। m মানে হচ্ছে tan থিটা মানে প্রবণতা, tan 45 মানে হচ্ছে 1, তাহলে আমরা m এর মান 1 আর c এর মান হচ্ছে 3। তো কোন আকার থেকে পাবো আমরা বুঝতেই পারছি, এটা প্রবণতা ছেদিতাংশ আকার, মানে y mx c, এই আকার থেকে m আর c এর মানটা বসিয়ে দিয়ে সমীকরণটা হবে m মানে হচ্ছে 1 মানে x 3, এটাই হবে সরলরেখার সমীকরণ। ঠিক আছে, 5 নম্বরে দেখো y x, সরলরেখাটি x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করে। 5 নম্বর, y x, x অক্ষের দেখো, তার মানে y x 0, বা ঘুরিয়ে লিখলে পারে x y, সরলরেখার সাধারণ আকার সবসময় x প্রথমে থাকে তারপরে y থাকে, সেজন্য লেখার সময় আমরা যদি সাধারণ আকারে প্রকাশ করতে চাই তাহলে x তারপরে y তারপর লিখব। ঠিক আছে, তো ধ্রুবক পদ নেই, সঙ্গে সঙ্গে বুঝে ফেলবো এটা মূল বিন্দুর উপর দিয়ে যায়, এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা। তো মূল বিন্দুগামী সরলরেখা x আর y দুটো অপোজিট সাইন যদি হয় তাহলে জানবো আমরা এই দিকে যাচ্ছি, আর যদি একই সাইন হয় x আর y এর মধ্যে তাহলে মূল বিন্দুর এই দিকে যায়, মানে প্রথম আর থার্ড দিয়ে যাবে যদি একই সাইন হয়, যদি অপোজিট সাইন হয় তাহলে ফোর্থ, সেকেন্ড আর ফোর্থ দিয়ে যাবে। ঠিক আছে, যাই হোক ওটা আমাদের এখানে দরকার নেই, আমি পরবর্তী কোনো ক্ষেত্রে যদি দরকার লাগে সেজন্য বললাম। এটা আমাদের বলেছে নতিগত, তো এই আকার থেকে আমরা নতি জানি, নতি একটু আগে বললাম সাধারণ আকার থেকে নতি হচ্ছে -a/b, এখানে a টা হচ্ছে 1, b টা হচ্ছে 1, তাহলে -1/1 মানে হচ্ছে -1, তার মানে এই সরলরেখার নতি হচ্ছে নতি কি চেয়েছে দেখে নেবে আরেকবার, কোণ উৎপন্ন করেছে, তার মানে tan থিটা হচ্ছে নতি মানে tan থিটা, নতি মানেই হচ্ছে m, নতি মানে হচ্ছে tan থিটা, তাহলে tan থিটা মানে হচ্ছে -1 মানে হচ্ছে tan 135 ডিগ্রি, তার মানে এখানে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তারপরে দেখো 6 টা এইমাত্র বলেছি, 7 8 9 10 11 এগুলো সব এইমাত্র মানে এই এমসিকিউ শুরু হওয়ার আগে এগুলো নিয়ে আলোচনা করেছি। 12 নম্বরটা দেখো, সাধারণ আকারের সমীকরণ ax by c কে y mx c আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি x এর সহগ m তো 0 হতেও পারে, k ও 0 হতে পারে, তাহলে m আর k দুটোই 0 হতে পারে, কিন্তু y কে 0 করার জন্য কোনো সহগ এখানে নেই, তার মানে এখানে y কে থাকতেই হচ্ছে, কিন্তু m 0 হলে x থাকবে না, ধ্রুবক k 0 হলে ধ্রুবক পদ থাকবে না, তার মানে এখানে b 0 হলে আকারটা পরিবর্তন করা যাবে না, তার মানে এখানে b ≠ 0 হবে। 13 নম্বরে দেখো, সাধারণ আকারকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হচ্ছে, তাহলে এখানে x a তো 0 হতে পারবে না, b 0 হতে পারবে না, ঠিক আছে, আবার 1 তো আমার সাধারণ আকারের জন্য 1 থাকতেই হচ্ছে, তাহলে এখানে a b কেউ 0 হতে পারছে না, কারণ নিচে সংখ্যা আছে, তাহলে x/0 y/0 এরকম তো হতে পারে না, তাহলে a b যদি 0 না হয় তাহলে আমরা বুঝতেই পারছি যে এই সমীকরণটাকে r দিয়ে ভাগ করতে হবে, এবং r দিয়ে ভাগ করতে হলে x এর নিচে যেটা আসবে মানে p0 হওয়া যাবে, x থাকতে হবে y থাকতে হবে, মানে এখানে p0 হওয়া হবে না, q0 হলে হবে না, আবার r টাও 0 হলে হবে না, তার মানে p q r কোনোটাই 0 নয়। 14 নম্বর প্রশ্ন দেখো, y mx c দ্বারা x অক্ষের সমান্তরাল একটি সরলরেখা প্রকাশিত হওয়ার জন্য কোন শর্তটা সত্য হবে। তো y mx c আছে, x অক্ষের সমান্তরাল, তো আমরা একটু আগে দেখেছি x অক্ষের সমান্তরাল হলে পরে y টা থাকতে হয়, x না থাকলেও হয়, তার মানে এখানে m 0 হলেও হবে, তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখাতে x নিজে থাকবে না, মানে m 0 হবে, কিন্তু c 0 হওয়া চলবে না, তাহলে m 0 হবে কিন্তু c 0 হওয়া চলবে না, c যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, x অক্ষ নিজে হয়ে যাবে, তাহলে ঠিক আছে, তাহলে m 0 হবে আর c 0 হওয়া চলবে না, তাহলে c 0 হবে না যদি এটা x অক্ষের সমান্তরাল হয়, আর c যদি 0 হয়ে যায় তাহলে x অক্ষ নিজে হয়ে যাবে। 15 নম্বরটা দেখো, দুটো বিন্দুর সংযোজক সরলরেখার নতি, এটা আমরা অনেকবার করেছি। 16 নম্বরটা দেখো, নতি মাত্রা একই প্রশ্ন। 17 নম্বর, ছেদিতাংশ বের করতে বলেছে, এটা পারবো, মূল বিন্দু থেকে দূরত্ব অভিলম্ব আকার আমরা এমসিকিউ শুরুর আগে দেখেছি।
তারপরে দেখো দুটো বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ, এটাও আমরা জানি কিভাবে বের করতে হয়, আমরা আগের দিন কনসেপ্টের মধ্যে পেয়েছিলাম। আর নতি আর x অক্ষের ছেদিতাংশ -3 হলে সমীকরণ কি হবে। তো এইটা একটা দেখো, নতি বলে দিয়েছে মানে m টা বলে দিয়েছে 1, লাস্ট এমসিকিউ 20টা এমসিকিউ মানে m ইকুয়াল টু 1 বলেছে, কিন্তু x অক্ষের ছেদিতাংশ বলেছে। তো x অক্ষের ছেদিতাংশটা দিয়ে আমাদের কিন্তু কোনো আকার নেই, তাহলে x অক্ষের ছেদিতাংশ হচ্ছে -3, x অক্ষের ছেদিতাংশ হচ্ছে -3। তো এক্ষেত্রে আমাদের সমীকরণ, যেহেতু x অক্ষের একটাই ছেদিতাংশ পেয়েছি, আমরা সমীকরণটা x/a + y/b = 1 আকারে ধরে নিচ্ছি। ধরি সমীকরণটা হচ্ছে এটা, যেহেতু x অক্ষের সমীকরণ হচ্ছে -3, তাহলে x এর জায়গায় আমরা -3টা বসাতে পারবো, ঠিক আছে। y/b হচ্ছে 1, এটা দিয়ে করতে পারি, বা অন্যরকম ভাবে করতে পারি, আমি এটা আগে বলে নিচ্ছি তারপর বলছি। তাহলে আমরা এটা পাচ্ছি যে bx - 3y = -3b, ঠিক আছে। এবার এইটা বলেছে x অক্ষের ছেদিতাংশ m হচ্ছে -1, তো এখান থেকে আমরা জানি প্রবণতা বা নতি বা m হচ্ছে -a/b, তাহলে -b/-3, তার মানে হচ্ছে b/3। তো এই b/3 হচ্ছে b/3 হচ্ছে 1, তাহলে b হলো 3। তাহলে এখানে আমরা b টা বসিয়ে দেব, অতএব সরলরেখার সমীকরণটা হবে x/-3 প্লাস y/3 হচ্ছে 1, বা কি হবে তাহলে x - y 3, x - y 3, এটাই হবে সরলরেখার সমীকরণ, যার প্রবণতা হচ্ছে 1 আর x অক্ষের ছেদিতাংশ হচ্ছে -3, তাহলে সমীকরণটা হবে এটা, ঠিক আছে। তাহলে এখন এই পর্যন্তই রইল। পরের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা শিখব। তার আগে এমসিকিউ এর জন্য সব অঙ্কগুলো তোমরা করে নেবে, আর কনসেপ্টচুয়াল যে পার্টটা আছে সেটা আরো একবার ভালো করে দেখে নেবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু সব নিজে নিজে করতে পারবে, কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে স্থানাঙ্ক জ্যামিতি একটা অঙ্কও নিজে করতে পারবে না। তো তার মানে স্থানাঙ্ক জ্যামিতি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে খুব সহজ, কনসেপ্ট ক্লিয়ার না হলে খুব কঠিন। তো সেজন্য খুব সহজ যাতে লাগে সেজন্য কনসেপচুয়াল পার্টটা যেন খুব ভালো করে দেখে নেবে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আর তাহলে সব অঙ্কই দেখবে নিজে নিজেই করতে পারছো, ঠিক আছে।